ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। কৃষি দর্শনে আমরা কৃষি নানা ধরনের অগ্রগতির খবর দিয়ে থাকি। আজ আমরা আপনাদের প্রথমে নিয়ে যাচ্ছি বাঁকুড়া জেলার কয়েকটি অঞ্চলে, যেখানে নানা ধরনের কৃষিজাত সামগ্রী, বিশেষত সূর্যমুখী এবং ডাল চাষ করে সরকারের নিজস্ব তদারকিতে কৃষক বন্ধুরা অনেকটাই উপকৃত হয়েছেন এবং তার জন্য নানা ধরনের ইনফ্রাস্ট্রাকচারও সরকার থেকে তৈরি করার ব্যবস্থা করা হয়েছে। এ সম্বন্ধে আমরা বিস্তারিত জানব। আমার সঙ্গে রয়েছেন বাঁকুড়া জেলার উপ কৃষি অধিকর্তা অনন্ত নারায়ণ হাজরা। প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব যে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ কৃষির ক্ষেত্রে কী কী করা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ বলতে পরিকাঠামোগত উন্নয়ন বলতে মার্কেট লিঙ্কের যে ব্যাপারটা, অর্থাৎ বাজারজাতকরণের ব্যবস্থাটা যদি সুনির্দিষ্টকরণ না করা যায়, আমরা যতই উন্নয়নের কথা বলি না কেন, সেই উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা কোনোদিনই পৌঁছতে পারবো না। সেই নিরিখেই আমরা এটা তো অস্বীকার করা যায় না যে পশ্চিমবঙ্গে আজকে ডাল এবং তৈলবীজের ক্ষেত্রে অলমোস্ট আমাদের 70% একটা ঘাটতি রয়েছে। অর্থাৎ আমাদের 70% এই ডাল বীজ বা ডাল শস্য এবং তৈল শস্য এগুলো কিনে আনতে প্রচুর টাকা আমাদের ব্যয় হয়। সেক্ষেত্রে আমাদের কৃষকদের মধ্যে যদি এই ধরনের সচেতনতা বাড়িয়ে যদি আমরা এই কাজগুলো করতে পারি, সেই মর্মেই রাজ্য সরকার যে পরিকল্পনাটা গ্রহণ করেন তারই একটা কর্মসূচির কিছু এখানে আমরা বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর গ্রাম পঞ্চায়েতে আমরা আজকে আপনাদের দেখাবো। সেটা 1 নম্বর আমরা এখানে যেটা করতে চেয়েছি যে দেখুন, আমাদের এখানে সূর্যমুখী চাষের প্রসার ঘটানো এবং একই সঙ্গে আমরা ডাল বলতে পার্টিকুলারলি ছোলার উপরে একটা প্রসার ঘটনাটা ভাবনা চিন্তা এখানে করা হয়েছে। এবং এই যে চাষটা করা হয়েছে এটা কিন্তু এক লপ্তে অনেকখানি এলাকা জুড়ে করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন করা হলো? খুব সত্যি কথা বলতে সারা পশ্চিমবঙ্গে যেটা চিত্র, যে লাল স্বর্ণ ধানটা খরিফ মরশুমে চাষ হয় বেশি, এবং সেই লাল স্বর্ণ ধানটা আমাদের ওঠে নভেম্বর মাসে, এবং নভেম্বর মাসে লাল স্বর্ণ ধানটা ওঠার পর সর্ষে লাগানোর সময়টা খুবই কমে যায়। অর্থাৎ 15ই নভেম্বরের মধ্যে যদি সর্ষে লাগানো সম্ভব হয় তবেই কিন্তু সেই সর্ষে থেকে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায়। প্র্যাকটিক্যালি সেটা পাওয়া যায় না, এবং সেই জন্যই সর্ষেটা শেষের দিকে আমাদের যেটা এফিডস বা আমাদের ঝাপ পোকা বা এই ধরনের পোকার আক্রমণে জেরবার হয়, চাষিরাও খুব বিব্রত হয়। শুধু তাই নয়, সর্ষে থেকে গড়পড়তা 1 কুইন্টাল বিঘাতে ফলন পাওয়া যায়। সেখানে সূর্যমুখীটাকে আমরা কেন ইন্ট্রোডিউস করার জন্য বারবার করে বলছি একটাই কারণ, যে সূর্যমুখীটা 15ই জানুয়ারি অবধি লাগানো যায়। শুধু তাই নয়, সূর্যমুখী থেকে আমাদের 2.5 কুইন্টাল পর্যন্ত বিঘাতে ফলন পাওয়া যায়। এখানে একটা সমস্যা কৃষক বন্ধুদের ছিল, যেটা হচ্ছে যে সূর্যমুখী তেল ওরা নিজস্বভাবে ভাঙানি কোনো ব্যবস্থা ছিল না। এটা ছিল না, কিন্তু সর্ষের ক্ষেত্রে আছে, তাই কৃষক বন্ধু স্বাভাবিকভাবে সর্ষে চাষ করতে আগ্রহী হন। এই ব্যাপারে আপনারা কি ভাবনা চিন্তা করেছেন? ঠিকই, সর্ষে চাষের প্রতি আগ্রহটা এই কারণেই ছিল যে সর্ষে শুধুমাত্র ভাঙানোর ব্যবস্থা শুধু তাই নয়, বাজারে দেখবেন সর্ষে এবং তিল এই দুটো বিক্রি কিন্তু হয়, মানে এমনি বীজ হিসেবেও বিক্রি হয়, তেল করে তো বিক্রি হয়, কিন্তু সূর্যমুখী বীজের কিন্তু সেই অর্থে কোনো বাজার ছিল না। তার কারণ সূর্যমুখী তেলটা নিষ্কাশন করার ব্যবস্থা ছিল না। সেই জন্য চলতি মরশুমে আমরা চালু করতে পেরেছি 2 বছরের প্রচেষ্টা পরে। অবশেষে গত 6ই ডিসেম্বর আমরা এটা ইনস্টল করে আমরা উদ্বোধন করাতে পেরেছি বিক্রমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মাধ্যমে। একটি সূর্যমুখীর একটা এক্সপেলার, একই সঙ্গে পিউরিফায়ার বসানো। তাতে করে হয়েছে কি, যে কৃষকরা আগে শুধুমাত্র নিজেদের প্রয়োজনে 6 কাঠা 8 কাঠা করে তারা সূর্যমুখীর চাষ করতেন, চলতি মরশুমে তারা কিন্তু অনেকেই 1.5 বিঘে 2 বিঘে করে চাষ করতে শুরু করেছেন, কারণ একটা বাজারজাতকরণে একটা সুনিশ্চিত ব্যবস্থা একটা হয়েছে বলে। এটা একটা দিক। 2 নম্বর কথা, সূর্যমুখী তেলটা যে ভালো তেল এটা কিন্তু আজকাল সবাই জানে। আজকে টিভি বা বিভিন্ন যে মিডিয়াগুলো রয়েছে তাদের মাধ্যমে সূর্যমুখী তেলের যে প্রসার, বাজারে সূর্যমুখী তেলের একটা দাম রয়েছে। এর ফলে আর একটা ইনডিরেক্টলি একটা উপকার আমাদের হয়েছে, যে সূর্যমুখী বীজটা বাজারে বিক্রি করা যেত না, সেই বীজটা বাজারে কিন্তু এখন 28 থেকে 30 টাকা দর কিন্তু কিনে নিতে হচ্ছে। তার মানে এটা একটা মার্কেট তৈরি হয়েছে। উদ্যোগটা খুবই ছোট, কিন্তু এখান থেকে একটা বার্তা অন্তত সরকার দিতে পেরেছে যে এই ধরনের ছোট ছোট কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে, কারণ প্রজেক্ট কস্টটা অত্যন্ত কম, 5,24,000 টাকা, এই ছোট একটা উদ্যোগের মাধ্যম দিয়ে কৃষকের কাছে একটা বিশ্বাস নিয়ে আসা, তাদের আস্থাকে
বাড়িয়ে তোলা, যা আমরা ওইখান থেকে কিছু উপার্জন করতে পারি। এটা কোন প্রকল্পে কিন্তু এই প্রজেক্টটা নেওয়া হয়েছিল? আমরা এটা RKVI রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে আমাদের স্কিমটি রয়েছে সেই স্কিমের আন্ডারেই আমরা এটা এখানে করেছি। এছাড়াও জেলাতে মোট আমরা 3টে সূর্যমুখী মিল আমরা বসিয়েছি। একটা হচ্ছে এখানে বিক্রমপুর সমবায় সমিতিতে যেমন বসিয়েছি, সোনামুখীতে রাধারমনপুর সমবায় সমিতিতে বসিয়েছি, আবার বাঁকুড়া 1 নম্বর ব্লকে আমরা মলবোনা কৃষি উন্নয়ন সমিতিতে বসিয়েছি। এই মিল কটা বসিয়ে সেখানকার চাষিদের কাছে একটা বার্তা পৌঁছানোর কাছে যে আমরা সূর্যমুখী চাষটা নিয়ে, যেটা আমাদের দুশ্চিন্তা ছিল, দুশ্চিন্তা তো অন্তত মুক্ত, এবারে আপনারা সূর্যমুখী চাষটা আসুন, তাতে করে তেলের উৎপাদন বাড়বে, আপনার ঘরের চাহিদা যেমন বাড়বে, একই সঙ্গে রাজ্যের যে ঘাটতি সেই ঘাটতিটা অনেকটা মিটবে। একই প্রসঙ্গে তৈলবীজ, যেমন তৈলবীজের ক্ষেত্রে যেমন কৃষকদের জন্য অনীহা ছিল যেহেতু তেল মিল ছিল না সূর্যমুখীর ক্ষেত্রে, ডালের ক্ষেত্রেও সেইভাবে কৃষক বন্ধু একটা অনীহা রয়েছে, কারণ ডাল ভাঙানোর কোনো মেশিন বা কল নেই এখানে। তো এ ব্যাপারে কি আপনার কোনো চিন্তা ভাবনা করেছে? অবশ্যই, কারণ কথা হচ্ছে যে বাঁকুড়া জেলার মাটি এমন একটা মাটি যে তৈলবীজ এবং ডাল শস্যের পক্ষে একটা আদর্শ মাটি, এবং একই সঙ্গে ভুট্টা, এই 3টে ফসল কিন্তু এখানে একটা ভালো রকম একটা সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে আরও যেটা অতি সম্প্রতি যুক্ত হয়েছে খরিফ খণ্ডে পেঁয়াজ চাষ, এই সম্ভাবনাটা যুক্ত হয়েছে। তা সেখানে ডাল চাষের ক্ষেত্রেই বলি, ডাল চাষের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের ঘাটতি আমাদের সেই 70%, বাইরে বহু টাকা আমাদের ব্যয় হয়। ডাল আমাদের এখানে চাষিরা করতে জানে না তা নয়, করতে তারা জানে, কিন্তু ডালের কলাইটা বিক্রি করার ক্ষেত্রে, বাজারজাতকরণের ক্ষেত্রে তাদের একটা অসুবিধা হয়। সে কারণে এটাকে যদি আমরা ভাবনা চিন্তা করে দিলাম যে এখানে একটা ডাল মিল, মিনি ডাল মিল যদি আমরা এখানে একটা ইনস্টল করে দিতে পারি, তাহলে হয়তো এই ডাল চাষের এলাকাটা আমাদের অনেকটাই বাড়বে। এবং খুব সত্যি কথা, এই ভাবনার মানে মানে যেটা ভাবনাটা বাস্তবায়িত করার পর আমরা এই যাবৎ 3টে জায়গাতে ডাল মিল আমরা ইনস্টল করেছি। তা চলতি বছরে ডালটা উৎপাদন হওয়ার পর আমরা সেখানে ডালটা তৈরি করতে পারবো। একটা হচ্ছে গঙ্গাজল ঘাটিতে, একটা হচ্ছে আপনার সোনামুখী রাধারমনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি, আর একটা হচ্ছে ছাতনা ব্লকের ক্ষীরসোল সমবায় কৃষি উন্নয়ন সমিতি। এদের মাধ্যম দিয়ে 3খানা ডাল মিল আমরা ইনস্টল করেছি। সেখানে মুসুর, ছোলা, কলাই এই সমস্ত ডাল কিন্তু ভাঙানো যাবে। তার ফলে চাষিরা সত্যি কথা বলতেই তারা নিজস্ব উদ্যোগেও ডাল চাষ, সরকারি উদ্যোগে যেমন বীজ টিজ নিয়ে যারা যেমন করছেন, নিজস্ব উদ্যোগেও কিন্তু ডাল চাষের এলাকাটা অনেকখানি বাড়িয়েছে। কীরকম এলাকা বেড়েছে ডাল চাষের ক্ষেত্রে? ডাল চাষের ক্ষেত্রে আমাদের গড়পড়তা এলাকা যেটা ছিল, আমাদের বিগত বছরে যেটা গড় এলাকা যেটা আমরা দেখেছি, আমাদের এখানে 5200 হেক্টর আমাদের সমস্ত রকম ডাল চাষ হতো। চলতি বছরে আমরা সেটা 6200 হেক্টরে নিয়ে যেতে পেরেছি। আবার তৈলবীজের ক্ষেত্রেও একই কথা বলতে হয় যে তৈলবীজের ক্ষেত্রে গত বছরে আমরা 4800 হেক্টর সূর্যমুখী চাষের এলাকা আমাদের ছিল। চলতি বছরের চাহিদাটা এতখানি বেড়েছে যে 6000 হেক্টর এলাকা কিন্তু আমরা কাভারেজে নিয়ে আসতে পেরেছি, এবং এই সমস্ত বীজটাই কিন্তু সরকারি উদ্যোগে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রাইভেট সেক্টরের কাছ থেকে চাষিদের কোনো বীজ কিনতে হয়নি। অর্থাৎ সমস্ত বীজটাই কিন্তু এখানে তাদেরকে উৎসাহ প্রদানের জন্য দেওয়া হয়েছে। আগামী দিনে চাষিরা এখান থেকে তাদের রসদ বা তাদের লাভ যদি খুঁজে পান, সহোদ্যোগে তারা নিশ্চয়ই করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে কৃষক বন্ধুদের সবসময় একটা টান থাকে বড় চাষের ক্ষেত্রে। তো সূর্যমুখী চাষের এই এলাকা বাড়ানোর ফলে কি বড় চাষের ক্ষেত্রে তার কোনো প্রভাব পড়বে? দেখুন, বড় চাষের পেছনে টান থাকাটা ভালো, কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে এটাও দেখতে হবে যে জলের সংস্থানটা। এখন বাঁকুড়া জেলা এমনিতেই রুখা সুখা জেলা বলে পরিচিত। বিষ্ণুপুর মহকুমাটি বাদ দিলে বাদবাকি জায়গায় জলের একটা ঘাটতি রয়েছে। সেখানে এই বড়ো মরশুমে বোরো ধান করাটা এটা শুধু লাভদায়কের থেকেও বলা বেশি ভালো, যেটা একটা সমস্যা সৃষ্টি করে। কারণ পরবর্তী ফসলগুলোর ক্ষেত্রে জলের একটা ঘাটতি দেখা যায়। সেক্ষেত্রে যদি আমরা বড়ো চাষের জায়গাটাকে অ্যাভয়েড করে সেখানে যদি অন্যান্য বিকল্প ফসলের দিকে যদি আমরা ঝোঁক দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই লাভবান হতে পারবো। শুধু একটি তথ্য আমাদের তুলে দিই, এই তথ্যটা না তুললে হয়তো অনেকখানি অসম্পূর্ণ থেকে যাবে, যে বাঁকুড়া জেলায় ভুট্টা চাষ অত্যন্ত ভালো হয়। পশ্চিমবঙ্গে শুধুমাত্র পোলট্রির খাবারের জন্য যে চাহিদা ভুট্টার, তার মাত্র 13% ভুট্টা আমরা রাজ্যে উৎপাদন করি। বাকি 87% ভুট্টা আমাদের রাজ্যের বাইরে থেকে কিনে আনতে হয়। সেখানে যদি ভুট্টা চাষের প্রসারটা যদি আমরা বাঁকুড়া জেলায় ঘটাতে পারি, হ্যাঁ অনেকটাই ঘটেছে, তবে আরও জায়গা আমার রয়েছে, তাহলে সেক্ষেত্রে বড়ো চাষের জায়গা থেকে বেরিয়ে যদি আমরা ভুট্টা চাষিরা যদি নিজেদেরকে নিযুক্ত করেন, আমার মনে হয় রাজ্যের যেটা নিজস্ব চাহিদা, যার জন্য রাজ্যের বহু অর্থ আমাদের রাজ্যের বাইরে চলে যাচ্ছে, সেখান থেকে আমরা রাজ্যের যে পয়সাটা বাইরে দিতে হচ্ছে, সেটা আমাদের এখানকার কৃষকরাই কিন্তু সে পয়সা পেতে পারেন, তবে চাষে নামতে হবে। তো এক্ষেত্রে আপনার কাছে একটা জিনিস জানতে চাইব যে এই বাঁকুড়া জেলার ক্ষেত্রে কৃষক বন্ধুদের সারা বছরব্যাপী ওরা কৃষি সূচি কীভাবে করবেন, আপনার কি মনে হয়? বাঁকুড়া জেলার কৃষিসূচি বলতে গেলে কতগুলো অসুবিধা এখানে আছে। যে বাঁকুড়া জেলার বর্ষা যেটা অ্যানুয়াল রেনফল
গড়পড়তা আমাদের 1450 মিলিমিটার আমাদের রেনফল। গত বছরের রেনফলটা আমাদের 1732 মিলিমিটার হয়েছে। তুলনামূলকভাবে যদি বিচার করেন তাহলে দেখবেন অন্যান্য বর্ধমান জেলা, পাশের জেলা, তার রেনফল হচ্ছে 1550 মিলিমিটার, এমন কিছু কম নয়। কিন্তু এখানে সমস্যা হচ্ছে এই যে বৃষ্টিপাত যেটা হয় সেটা কিন্তু তার বন্টনটা সমান হয় না, অর্থাৎ যেখানে হয় খুব বেশি হয়, যেখানে হয় না কিছুই হয় না, শুকনো এলাকা পড়ে থেকে যায়। সেক্ষেত্রে কৃষি পরিকল্পনা করার ক্ষেত্রে সমস্যা একটু হয়। খরিফ খণ্ডে ধান চাষের দিকে চাষিদের একটা ঝোঁক থাকবে, স্বাভাবিক কথায় ধান আমাদের মুখ্য খাবার, ধান তারা করবে, নিশ্চয়ই করবে। আমরা সেখানে ইনসিস্ট করছি যে ধানটা তোলার সময় মাটিতে যে অবশিষ্ট যে রসটুকু রয়েছে সেই রসের সুযোগটা নিয়ে সেখানে আমরা দ্বিতীয় ফসলটা তুলে নিন। দ্বিতীয় ফসল কি, যে ধান কাটার 7 দিন থেকে 10 দিন আগে সর্ষে বা ডাল জাতীয় ফসল যদি সেই জমিতে ফেলে দেওয়া যায়, এটাকে বলে রিলে ক্রপ হিসেবে যদি বা পয়রা ফসল বলে, যে করে নেওয়া যায়, সেখানে কিন্তু কোনো রকম চাষ খরচা ছাড়াই, শুধুমাত্র বীজের খরচা দিয়ে, কোনো রকম চাষ খরচা ছাড়াই আমরা কিন্তু 6 আনা ফসল পেতে পারি। তাই যেখানে আমরা কিছুই পাচ্ছিলাম না সেখানে 6 আনা ফসল পাওয়াটাও কিন্তু খুব একটা মানে লাভজনক। শুধু তাই নয়, ডাল জাতীয় ফসল করলে যেটা পরোক্ষ উপকার যেটা হয়, যে সিম্বগোত্রীয় ফসলে জমির উর্বরতা মান বৃদ্ধি করে, শুধু তাই নয়, জৈব মানটাও বৃদ্ধি হয়। জৈব মান ধীরে ধীরে বৃদ্ধি পেলে বাঁকুড়া জেলায় যে মাটিগুলো তথাকথিত কাঁকুড়ে মাটি বা অনুর্বর মাটি বলে চিহ্নিত, সেই মাটিগুলো আগামীতে কিন্তু একটা উর্বরতা লাভ করবে। উর্বরতা লাভ করে কিন্তু একটা মাটির চরিত্র একটা নেবে। ধন্যবাদ। আমরা এতক্ষণ বাঁকুড়া জেলার উপকৃষি অধিকর্তা অনন্তনারায়ণ হাজরার কাছ থেকে জানলাম জেলার কৃষির হালচাল কী আছে, কী পর্যায়ে আছে। কৃষক বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পারলেন যে চাষ করলে তার ফল নিশ্চয়ই পাওয়া যায়, এবং বাঁকুড়া জেলার ক্ষেত্রে আমরা দেখছি তারা উদ্যোগ নিয়ে বিভিন্ন ধরনের চাষ করছেন এবং কৃষি সামাজিক উন্নতিতে এটা সহায়ক হয়ে উঠছে। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যি বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার লক্ষ্মীসাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিণনাগুড়ি মৌজায়, এবং এখানের সঙ্গে আমরা পেয়ে গেছি কৃষি বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি সিমলাপাল ব্লকের সহ কৃষি অধিকর্তা মনোজ সিনহা মহাপাত্র, এবং আমার সঙ্গে উপস্থিত রয়েছেন এখানকারই কয়েকজন কৃষক বন্ধু। আমরা আজ ডাল শস্য চাষ নিয়ে আলোচনা করব, এবং এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষি দপ্তরের সহায়তায় ডাল শস্য চাষ করা হয়েছে। প্রথমেই চলে যাচ্ছি সে সম্পর্কে কিছু জানবো আমাদের কৃষক বন্ধুদের কাছ থেকে। আচ্ছা, আপনার নাম কি? সুপ্রকাশ হোতা। আপনি এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখতে পাচ্ছি যে ডাল শস্য চাষ করেছেন, তো কেন এই ডাল শস্য চাষ করেছেন, উদ্দেশ্যটা কি? এই চাষটা হচ্ছে, ডাল চাষটা হচ্ছে আপনার বিনা জলে হয়, এবং যদি মাটির রস থাকে সঠিক টাইমে যদি বোনা যায়, এবং খুব উপকারী ফসল, এবং মাটিটা খুব উর্বর হয়। হ্যাঁ, আর সরকার থেকে এবছর এখানে একটা প্রপোজাল করে একটা প্রায় 100 একরের মতন একটা এখানে করা হয়েছে, মানে প্রপোজাল নেওয়া হয়েছে আর কি। এখানটা বিস্তীর্ণ সবাই চাষিকে বীজ দেওয়া হয়েছে, এখানে সবাই আমরা মানে সংঘবদ্ধভাবে একসঙ্গে বোনা হয়েছে। হ্যাঁ, এখান থেকে আমাদের এডিও সাহেব এটা অনেক দিন থেকে এটা একটা প্রপোজাল নিয়েছেন, যাতে এখানে একটা দীর্ঘদিন ধরে এখানে ছোলা চাষ হয়, কিছু কিছু চাষি কম করতেন আর কি। তারপরে এখানে এটা আমাদের এডিও সাহেব এখানে দেখেছেন যে এখানে ছোলা চাষ উপযোগী মাটি, সেই জন্য এখানে ছোলা চাষটা করা হয়েছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মধুসূদন মিশ্র। আচ্ছা, এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে ডাল চাষ করা হয়েছে, এতটা এলাকা একসঙ্গে কেন চাষ করা হয়েছে? মানে বিচ্ছিন্নভাবেও তো করা যেতে পারতো। এই জায়গাটা সাধারণত একসাথেই সমস্ত পুরো মাঠটা চাষ করা হয় আর কি। এটা লাভজনক চাষ। এবছর সরকার থেকে আমরা পাইছি
সমস্ত বীজ ফিজ সমস্ত কিছু পাইছি আর কি, তাতে আমাদের আরও উপকার হয়েছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ভাস্কর নায়ক। আপনিও তো ডাল শস্যই চাষ করছেন, তো এই বিস্তীর্ণ এলাকা জুড়ে ডাল শস্য চাষ করছেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এটা বিনা জলে হয় 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সরকার থেকে বীজও পাওয়া গেল, এর জন্য চাষিরা একসাথে এই জলটাই নিল। আচ্ছা, আপনি এই যে ডাল শস্য চাষ করেছেন কতটা লাভবান হয়েছেন? ওটা মোটামুটি লাভবান ভালোই হওয়া যায়। সরকার থেকে বীজ পাওয়া গেছে, তখন বীজটা কিনতে এলো না। এখানে যে ছোলা চাষটা হয়েছে, হ্যাঁ, ছোলা চাষটা ডালটা ওঠার পরে যদি সরকারিভাবে এখান থেকে নেওয়া হয় আর কি, কিনা হয়, তাতে আমাদের অনেকটা লাভ হবে, মানে বিক্রি করার জায়গা নেই। আচ্ছা, আমরা চলে যাচ্ছি কৃষি অধিকর্তার কাছে, জানবো যে এই ডাল শস্য চাষের ব্যাপারে তার অভিমত কী। নমস্কার। আচ্ছা, এই যে ডাল শস্য চাষ করছে কৃষক বন্ধুরা, তো এই এতটা জায়গা জুড়ে একসঙ্গে কেন? না, আমরা এটা বিগত কয়েক বছর ধরে লক্ষ্য করছি যে এখানটা, এই মাঠটা বিশেষ করে আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি, তাতে 100 থেকে 150 বিঘা ছোলা চাষ এই এলাকার চাষিরা করতেন এবং তারা দীর্ঘদিন ধরে একই বীজ, ঘরের বীজ তারা ব্যবহার করেন। এবং আমরা যখন প্রকল্পটা গ্রহণ করি, আমরা জানি যে এই এলাকাটাকে যদি আমরা এক্সটেনশন করতে পারি, অর্থাৎ এলাকাটা যদি আমরা সম্প্রসারণ করতে পারি, শুধু হরিণনাগুড়ি নয়, হরিণনাগুড়ির সাথে আমাদের গোটকানালি, কুসুমকানালি, বাউরিশোল, জামদা এবং নদীর ওপারে পাতরডাং এবং তরুপুর, আমরা অনেকগুলো মৌজাকে এই প্রকল্পটার অন্তর্ভুক্ত করতে পেরেছি। এবং আমরা জানি যে আমাদের ডাল শস্যের ক্ষেত্রে ডাল এবং তৈলবীজ এই দুটো কিন্তু আমাদের দপ্তরগতভাবেও আমরা খুব মানে একটা উদ্যোগ গ্রহণ আমরা করছি। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টিভঙ্গিটাই তাই যে আমরা বিকল্প ফসল হিসেবে ডাল এবং তৈলবীজের চাষটা যতখানি পরিমাণ আমরা বাড়াতে পারবো, সেটাই আমাদের বিশেষ লক্ষ্য আর কি। এবং এই বছর আমরা এই জাতীয় খাদ্য সুরক্ষা মিশন প্রকল্পের 1,75 হেক্টর জমিতে আমরা এই ছোলা চাষের প্রোগ্রামটা নিয়েছি। আচ্ছা, এই ডাল শস্য বিক্রির ক্ষেত্রে যে সমস্যাটি কৃষক বন্ধু বললেন, তো সেই সমস্যার সমাধান যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, এক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করেছি যে একজন চাষি 5 বিঘা 7 বিঘা পর্যন্ত তারা এই ছোলা চাষ করার করেছেন। সাধারণভাবে কিছু পরিমাণ ডাল তাদের পারিবারিক প্রয়োজনে লাগে, বাকি যেটা থাকছে সেটা কিন্তু তারা বাজারে, অর্থাৎ যে সমস্ত বিভিন্ন যারা আড়তদার আছেন তারা এদের কাছ থেকে ঘরোয়াভাবেই নিয়ে যান। এবং যেটা গত বছরের ক্ষেত্রে একটু দামের সমস্যা ছিল, তার আগেও আমরা দেখেছি 35 থেকে 40 টাকার মধ্যে তারা কিলো বা 3500 থেকে 4000 টাকা কুইন্টাল তারা পেয়েছেন। এবং যেটা খুবই উল্লেখযোগ্য যে এটা সম্পূর্ণ বৃষ্টি নির্ভর চাষ এবং এই এলাকাটা খুব বেশি সেচের এই মরশুমে, বিশেষ করে রবি মরশুমে খুব একটা সুযোগ নেই, যার ফলে তারা বিঘা প্রতি 2 থেকে 2.5 কুইন্টাল ফলন পান এবং প্রায় 8 থেকে 10,000 টাকা বিঘা প্রতি তারা পান। এবং যেখানে খরচ হয় খুব বেশি হলে 2 থেকে 2,500 টাকা বিঘা প্রতি, যার ফলে এরকম একটা বৃষ্টি নির্ভর এলাকায় আমি যদি বিঘা প্রতি এই রবি মরশুমে 6 থেকে 7,000 টাকা আয় করতে পারেন একজন কৃষক, এটা আমাদের কাছে খুবই একটা আশার কথা এবং একটা উল্লেখযোগ্য যে আমরা ডাল চাষটাকেও আমরা বাড়াতে পারছি। চলে যাচ্ছি পরবর্তী কৃষক বন্ধুর কাছে, জানবো ডাল চাষ সংক্রান্ত ওনার কি অভিজ্ঞতা। আপনার নাম কি? ওনার গৌরীশঙ্কর মিশ্র। আচ্ছা, আপনিও তো ডাল চাষই করেন, তো এই সম্পর্কে যদি আপনার কোনো অভিজ্ঞতার কথা আপনি বলেন। অভিজ্ঞতা বলতে ছোলা চাষটা আমাদের বরাবরই একটু লাভজনক চাষই হয়, তার কারণে আমাদের সেচ টেচের এটা খুব কম লাগে, কম সেচে কাজটা হয়। আর চাষ বলতে একটা চাষ দিয়ে আর বীজটা আমাদের ঘরে বীজেই থাকে বরাবর, তাহলে বীজ দিয়ে এবার ছড়িয়ে দিলেই মোটামুটি ফলনটা আমাদের ভালোই হয়, তো লাভজনক চাষই হয় চাষটা। আর ডাল চাষ হচ্ছে বলতে আমাদের অন্য কিছু চাষ নাই আমাদের ছোলা ছাড়া, এইটুকুই আমার বলার কিছু নেই। আচ্ছা, ওনার অভিজ্ঞতার কথা আমরা জানলাম। আমরা সহকৃষি অধিকর্তা মহাশয়কে জিজ্ঞেস করব যে কয়েকজন কৃষক বন্ধুর যেমন সমস্যাটি রয়েছে যে ডাল ভাঙানোর ক্ষেত্রে, যে ডাল শস্য চাষ করা হচ্ছে কিন্তু ভাঙানোর ব্যবস্থা সম্পর্কে যদি আপনি একটু ক্লিয়ারলি আমাদেরকে বলেন। হ্যাঁ, আমরা যে বিষয়টা যে আমাদের এখানে যে ছোলাটা উৎপন্ন হয়, বিপণন সংক্রান্ত একটা সমস্যা আমরা লক্ষ্য করেছি এবং এই বছরে আমাদের দপ্তরগতভাবে আমাদের আলোচনা তো হয়েইছে এবং আমরা অলরেডি পদ্ধতি শুরুও করে দিয়েছি যে এটাকে যদি আমরা সিড সার্টিফিকেশনের আন্ডারে, অর্থাৎ বীজ সংশোধনকরণ, অর্থাৎ কী হবে না, এই বীজটার কিছু গুণগত বিষয় আছে যেগুলোকে
সার্টিফাইং এজেন্সি, তারা সেগুলো পর্যবেক্ষণে রেখে তাদের কাজকর্মের মধ্য দিয়ে এটা সার্টিফাইড সিড আমরা যদি এটা তৈরি করি, তাহলে কি হবে না, আমাদের যে সরকারি যে সংস্থাগুলো আছে আগামী মরশুমে এইখানকার যে উৎপাদিত ছোলা সেটাকে কিন্তু আমাদের সরকারি পর্যায়ে বা প্রাইভেট স্তরেও এইটা বীজ হিসেবে কিন্তু আমরা বিক্রি করার একটা সুযোগ থাকবে এবং কৃষকরাও একটা উল্লেখযোগ্য বা ন্যায়সঙ্গত দাম তারা আশা করতে পারবেন। আমাদের এখানে ডাল ভাঙানোর ক্ষেত্রে কৃষকরা যে বিশেষ করে ছোলা মসুর যেগুলো চাষ করেন তাদের ডাল ভাঙানোর একটা সমস্যা রয়েছে এবং আমরা দপ্তরগতভাবে এই বিষয়টাও মাথায় রেখেছি যে আমরা এখানে আমাদের একটি উদ্যোগী সমবায় সমিতি রয়েছে, বিক্রমপুর সমবায় সমিতি, বা আমাদের এখানে লক্ষ্মীসাগর সমবায় সমিতি তারাও রয়েছে। সরকারি স্তরে যদি আমরা ডাল মিল, যেটা ছোটো আকারের ডাল মিল যদি আমরা তৈরি করতে পারি, সেই প্রস্তুতিটা আমাদের রয়েছে এবং আমরা পরিকল্পনাটাও হয়তো গ্রহণ করতে পারবো যে এখানে ডাল মিল যদি আমরা শুরু করতে পারি সমবায় সমিতির মাধ্যমে, তাহলে এই সমস্যাটা আমাদের দূরীভূত হবে বা সমস্যাটা নিরসন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই হরিণনাগুড়ি মৌজায় কিভাবে ডাল শস্য উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে এই সম্পর্কে আমরা আজ আলোচনা করলাম এবং আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য কৃষক বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার শিমলাপাল ব্লকের বিক্রমপুর সমবায় সমিতিতে। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এই সমবায় সমিতিরই সম্পাদক মহাশয়। প্রথমে জানতে চাইব তার নাম কি, আপনার নাম কি? বিশ্বরঞ্জন সৎপতি। আচ্ছা, এই যে বিক্রমপুর সমবায় সমিতি, তো এই সমবায় সমিতি মূলত কৃষি সমবায় সমিতি, তো সেহেতু কৃষকদের উন্নয়নের জন্য কি কি কাজ করা হয়ে থাকে? আচ্ছা, কৃষকদের উন্নয়নের জন্য যেমন আমরা কম সুদে আমরা ঋণ দিয়ে থাকি, প্লাস ধরুন যে ফার্টিলাইজার যে সার, সেগুলো সার সমস্ত কৃষকদের মধ্যে আমরা বিতরণ করি ন্যায্য মূল্যে। আর তারপরে ধরুন যে আমরা এটা করেছি সমবায় যে অয়েল মিল, এটাও প্র্যাকটিক্যালি কৃষকদের স্বার্থে আর কি। এই যে রাষ্ট্রীয় যে কৃষি বিকাশ যোজনার প্রকল্পে যে আমাদের বিক্রমপুর সমবায় সমিতির উদ্যোগে বাঁকুড়া কৃষি দপ্তরের সহযোগিতাতে, আর্থিক সহযোগিতাতে আমরা এটা করেছি। আমরা দেখেছিলাম যে চাষিদের মধ্যে সূর্যমুখী চাষের মধ্যে একটা অনীহা দেখা দিয়েছিল, মূলত দুটো কারণে। একটা হচ্ছে যে তারা সেইভাবে তেলটাকে পরিশোধন করার ব্যবস্থা ছিল না, আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা উৎপাদিত যে তৈল বীজ সেটা বিক্রয় করার কোনো ব্যবস্থা ছিল না। তো আমরা এটা চাষিদের এই ব্যবস্থা চিন্তা করে আমরা এখানে এই সূর্যমুখী অয়েল মিল আমরা স্থাপন করেছি। এবং এখন দেখা যাচ্ছে কি, যেখানে যে সমস্ত চাষিরা ধরুন যে 10 কাঠা 12 কাঠা চাষ করতো, এখন তারা অনেকে 1 বিঘা 1.5 বিঘা সূর্যমুখী চাষ করছে। আচ্ছা আচ্ছা, কতগুলি কৃষক পরিবার এই আপনাদের এই সমবায় সমিতির সঙ্গে যুক্ত? সে তো ধরুন যে 6000-7000 হবে। আচ্ছা, তো বর্তমানে আপনাদের উল্লেখযোগ্য পরিষেবা কি? উল্লেখযোগ্য পরিষেবা এখন ধরুন যে আমরা কৃষকদের ঋণ দিচ্ছি, আচ্ছা দিচ্ছি, আপনার ফার্টিলাইজার দিচ্ছি। তাছাড়া আমাদের সমবায় সমিতির অধীনে একটা ন্যায্য মূল্যে সরবরাহ, মানে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করার জন্য আমরা সমবায় বিপণী খুলেছি। আর লাস্টলি যেটা অয়েল মিল হচ্ছে। তো অনেক সমবায় সমিতি আমরা দেখেছি যে সরষের তেলের মিল খোলে, তো আপনারা সূর্যমুখী তেলের মিল খুললেন, তো এটার পিছনে কি কারণ আছে? এটার পেছনে মূলত কারণ হচ্ছে যে তৈল বীজের সরকার থেকে তৈল বীজের নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, এবং সেটা ধরুন যে আমাদের যে কৃষি দপ্তর যেটা আমাদেরকে কনভিন্স করলেন যে সূর্যমুখী চাষটা এখন খুবই দরকার আছে, হ্যাঁ, সেই বিষয়ে আমরা এটা করেছি। আচ্ছা, তো এই যে মিলটা খুলেছেন এটাতে আপনারা কতটা লাভবান? এখন তো ধরুন এই তো 6 জানুয়ারি এটা তো ইনগুরেটেড হয়েছে, এখন তো লাভ এখন কিছু বোঝা যাচ্ছে। আর নট অনলি যে এটা তো এর মধ্যে ধরুন যে একটা পরিষেবামূলক ব্যাপার তো রয়েছে। আচ্ছা, যদি অন্য কোনো কৃষি সমবায় সমিতি মনে করেন যে তারা এই সূর্যমুখী তেলের মিল খুলতে চান, তারা কি খুলতে পারেন? কেন পারেন না, সেটা কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে, বাঁকুড়া কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে তারা নিশ্চয়ই পারবে, যদি তাদের সেই ধরনের ভাইবল থাকে এবং সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার যদি থাকে, তাহলে নিশ্চয়ই করতে পারবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। হ্যাঁ কি বলি, হ্যাঁ ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো আসছি আমি। হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে একদম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-15551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। দাঁড়িয়ে আছি তালডাংরা অঞ্চলে। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন একজন পেঁয়াজ চাষি। উনি পেঁয়াজের বীজ তৈরি করছেন এবং চলে যাচ্ছি প্রথমেই তার কাছে। আপনার নাম কি? বিধানচন্দ্র দে। আচ্ছা, আপনি এই পেঁয়াজের বীজ কিভাবে উৎপাদন করছেন? আমাদের পেঁয়াজ এই খারিফ মরশুমে পেঁয়াজ চাষ সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই বছর প্রথম আমরা পেঁয়াজ চাষ করছি এবং পেঁয়াজের চারাটা আমরা নিজেরা এইবারে তৈরি করিনি। এইবারে আমাদের হর্টিকালচার থেকেই চারাটা তৈরি করে দেওয়া হয়েছিল। বর্ষার জন্য আমরা ঠিকমতো পেঁয়াজটা প্রথমবারে করতে পারিনি, নষ্ট হয়ে গেছিলো। দ্বিতীয়বারে ওনারা আবার চারা দিয়েছেন বা আমাদেরকে বারবার আসতে হয়েছে ওনাদের কাছে পেঁয়াজ চাষের সম্বন্ধে কিছু অভিজ্ঞতা অর্জন করার জন্য। আচ্ছা, এই যে পেঁয়াজ চাষ করছেন, উৎপাদন কেমন? উৎপাদন খুব ভালো হয়েছে, পেঁয়াজের সাইজও খুব ভালো আছে। আচ্ছা, এতে লাভবান হয়েছেন তো? অবশ্যই লাভবান হয়েছি। পরবর্তী আমরা আরও পেঁয়াজ চাষ করব, যাতে আমাদের আরও সুযোগ সুবিধা আমরা পাই, সেই ব্যবস্থা যাতে হয় সেটা আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। আচ্ছা, আপনি যে এই পেঁয়াজ চাষ করেছেন তো কিভাবে করেছেন? এই চাষ পদ্ধতি সম্পর্কে যদি কিছু বলেন আমাদের কৃষক ভাইদের জন্য। পেঁয়াজের মাটিটাকে আমরা খুব ভালোভাবে তৈরি করেছি বা তাতে ভার্মি কম্পোস্ট প্রয়োগ করেছি। তারপরে আমরা পেড়া তৈরি করেছি, সেটাতে 8 ইঞ্চি ছাড়া আমরা পেঁয়াজটা লাগিয়েছি, তাতে করে গাছটার গ্রোথটা খুব বেশি হয়েছে। ওনার কাছ থেকে পেঁয়াজ চাষ সম্পর্কে আমরা অনেক ধারণাই আমাদের কাছে ক্লিয়ার হলো এবং আশা করব এইভাবে যদি পেঁয়াজ চাষ করা হয়ে থাকে তাহলে ভবিষ্যতে কৃষক ভাইরা যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে। আসলে এখানে বৃষ্টি 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনী চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।